Hello, everybody. Welcome to the Way of Solution. This is আরাবুল রহমান। স্টুডেন্টস, প্রতিদিনের মতো যে আমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস করছি, তার আজ আমাদের ক্লাসে 9 মার্চ 2026-এর কারেন্ট অ্যাফেয়ার্স চর্চা করব। তো ইচ অ্যান্ড এভরিবডি সকলে ক্লাসে যুক্ত হও। প্রতিদিন বাংলা ভাষায় এই ধরনের ফ্রি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস পেতে হলে অবশ্যই যুক্ত থাকতে হবে দ্য ওয়ে অফ সলিউশনে। মাইসেলফ আরাবুল রহমান, আমি প্রতিদিন তোমাদের এই চ্যানেলে ক্লাস করাচ্ছি এবং শুধু এই চ্যানেল নয়, সাথে সাথে TWS একাডেমি অ্যাপে আমরা পেইড ব্যাচে প্রিপারেশন দিচ্ছি। সেখানে তোমাদের জন্য লঞ্চ হয়ে গেছে রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, SSC GD সহ বিভিন্ন পরীক্ষার ফাউন্ডেশন ব্যাচ। তো অবশ্যই যারা অ্যাডমিশন নাওনি, যাও দ্রুত চলে যাও এবং নিজের প্রিপারেশনটা আরও সেখান থেকে মজবুত করো। প্রথম প্রশ্ন, আজকের প্রথম কারেন্ট অ্যাফেয়ার্স। যারা যুক্ত হয়েছে সকলে একটা করে লাইক করতে ভুলবে না। ইচ অ্যান্ড এভরিবডি সকলে একটা করে লাইক করে ফেলো দেখি। হ্যাঁ, প্রতি বছর কোন তারিখে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়? এটা কিন্তু খুব দুর্দান্ত একটা প্রশ্ন। আমাদের প্রতি বছরে স্ট্র্যাটেজিক এবং কারেন্ট অ্যাফেয়ার্স ভিত্তিক এই টাইপের প্রশ্ন আমরা পরীক্ষায় কিন্তু পেয়ে থাকি। তো আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ, মার্চ মাসের 8 তারিখ আমরা দেখব পালিত হয়। ইন্টারন্যাশনাল ওমেন্স ডে সেলিব্রেশন অন March 8 এভরি ইয়ার। দ্য ইন্টারন্যাশনাল ওমেন্স ডে 2026 থিম ইজ গিভ টু গেইন। এই বছর 2026 সালে আন্তর্জাতিক নারী দিবসের থিমটা কি? থিমটা হচ্ছে গিভ টু গেইন। চলো এর পরেরটা, যুক্তরাজ্যের মর্যাদাপূর্ণ এসমন্ড বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি পুরস্কার জিতেছেন প্রথম ভারতীয় হিসাবে কে? ডক্টর ববিতা সিং, ডক্টর সুনিতা নারায়ণ, ডক্টর বন্দনা শিবা নাকি ডক্টর কৃতি কে কারান্থা? কে জিতেছেন? যুক্তরাজ্য বা ইউনাইটেড কিংডমের এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জিতেছেন ডক্টর কৃতি কে কারান্তা। এই ডক্টর কৃতি কে কারান্তা চিফ এক্সিকিউটিভ অফিসার, প্রধান নির্বাহী কর্মকর্তা অফ দ্য বেঙ্গালুরু বেসড সেন্টার অফ ওয়াইল্ড লাইফ স্টাডিজ। তো সেন্টার ফর ওয়াইল্ড লাইফ স্টাডিজ এটা কোথায় আছে? বেঙ্গালুরুতে অবস্থিত আছে। তার তিনি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে বর্তমানে দায়িত্বে আছেন। অ্যান্ড অবভিয়াসলি হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যান্ড এশিয়ান টু উইন দ্য প্রেস্টিজিয়াস 2026 এসমন্ড বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি প্রাইজ ইন দ্য ইউকে। তো তিনি ইউকে বেস এই পুরস্কারটা, যেটার নাম হচ্ছে, আরেকবার বলি, এসমন্ড বি মার্টিন রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি পুরস্কার। তাহলে এটা কোথায় দেওয়া হচ্ছে? জিওগ্রাফিক্যাল সোসাইটির ক্ষেত্রে প্রদত্ত একটা পুরস্কার, সেটা কিন্তু রিসেন্টলি তিনি জিতেছেন। চলো, এবং তিনি হচ্ছেন প্রথম ভারতীয়, এবং শুধু প্রথম ভারতীয় নয়, প্রথম এশীয় হিসাবে এই পুরস্কারটা জিতেছেন। সম্প্রতি কোন আন্তর্জাতিক সংস্থা ভারতের নারী ব্যাংকিং কর্মসূচিকে গ্লোবাল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে? ভারতে দেখবে নারী ব্যাংকিং, নারী সমবায় ব্যাংকিং বা নারী ব্যাংকিং কর্মসূচি আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে দেখতে পাওয়া যায়। আমাদের বাংলার প্রত্যন্ত গ্রাম অঞ্চলেও আমরা দেখব নারী ব্যাংকিং কর্মসূচি কিন্তু আছে। এই নারী ব্যাংকিং কর্মসূচিকে গ্লোবাল মডেল হিসাবে স্বীকৃতি দিয়েছে সম্প্রতি জাতিসংঘ বা ইউএন। দেখো, ইউএন হেইলস ইন্ডিয়াস ব্যাংকিং প্রোগ্রাম ফর ওমেন্স অ্যাজ গ্লোবাল মডেল। তো এটা একটা গ্লোবাল মডেল হিসাবে রিসেন্টলি ইউএন বা জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে ভারতের যে নারী ব্যাংকিং কর্মসূচি আছে সেটাকে। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ কোন রাজ্যে OMFED-র নতুন প্রকল্পের উদ্বোধন করেছেন? OMFED হচ্ছে, ডিয়ার স্টুডেন্টস, এটা সাধারণত দুধ উৎপাদনের সাথে যুক্ত একটা কিন্তু প্রকল্পের মধ্যে পড়ে। তো এই প্রকল্পটি রিসেন্টলি উদ্বোধন করেছেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, কিন্তু কোথায় উদ্বোধন করেছেন? রাইট অ্যান্সার হচ্ছে, এটি ওড়িশা রাজ্যে তিনি উদ্বোধন করেছেন। দেখি, ইউনিয়ন হোম অ্যান্ড কোঅপারেশন মিনিস্টার শ্রী অমিত শাহ, তো ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সমবায় মন্ত্রকের দায়িত্বে যিনি আছেন তিনি হলেন অমিত শাহ। টুডে ইনোগ্রেটেড অ্যান্ড লেইড দ্য ফাউন্ডেশন স্টোন ফর ভেরিয়াস প্রজেক্ট অফ দ্য ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড NDDB ওড়িশা স্টেট কর্পোরেটিভ মিল্ক প্রডিউসার্স ফেডারেশন, যেটাকে আমরা বলছি OMFED, হ্যাঁ, সেটা হচ্ছে লঞ্চ করেছেন, অ্যান্ড দ্য গভর্নমেন্ট অফ ওড়িশা ইন ভুবনেশ্বর, ওড়িশা। চলো, ভুবনেশ্বর থেকে একটা খবর আসছে যে সেখানে ইউনিয়ন হোম মিনিস্টার অমিত শাহ
একটা প্রকল্পের, একটা নয় বেশ কিছু প্রকল্পের তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন, যার ভিতরে একটি হচ্ছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড। আমাদের যে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড আছে, হ্যাঁ, সেটার একটা তোমার হচ্ছে কর্পোরেটিভ বা সমবায় দুগ্ধ উৎপাদক ফেডারেশন, যেটাকে বলা হচ্ছে কোঅপারেটিভ মিল্ক কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ফেডারেশন, OMFED, সেটা তিনি ইনোগ্রেট করেছেন। সাথে সাথে উড়িষ্যা গভর্নমেন্টের বেশ কিছু কিন্তু তিনি স্কিম রিসেন্টলি উদ্বোধন করেছেন, বিভিন্ন কয়েকটা প্রকল্প তিনি উদ্বোধন করেছেন রিসেন্টলি এসে। তো ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন পেলাম, এটা কোথায় উদ্বোধন হয়েছে? তাহলে দুগ্ধ সংক্রান্ত প্রকল্প এবং বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ প্রকল্প ওড়িশাতে, সেটা অমিত শাহ করছেন। চলো এরপরেরটা, শাহেদ 136, শাহেদ 136 ড্রোন একটা, এই ড্রোনটিকে আমরা কামাকাজি ড্রোন বলছি। কামাকাজি ড্রোন মিন কি জানো? কামাকাজি ড্রোন মানে হচ্ছে এই ড্রোনগুলো আত্মঘাতী ড্রোন, মানে একটা জায়গা থেকে উড়ে একটা জায়গায় গিয়ে নিজে থেকেই ফেটে ধ্বংস হয়ে যায় এবং যে স্থানে ধ্বংস হবে সেই স্থানটাকেও কিন্তু ক্ষতিগ্রস্ত করবে এবং বেশ কিছু এক্সপ্লোসিভ এ কিন্তু বহন করতে পারে, আমরা যদি দেখি, মানে বারুদ বা ইত্যাদি বহন করতে পারে। সো এই যে কামাকাজি বলে এই যে ড্রোন, শাহিদ ড্রোন, কামাকাজি ড্রোন একটা, শাহিদ 136, এই ড্রোনটি সম্প্রতি খবরের শিরোনামে আমরা পেয়েছি। তো বলা হচ্ছে এই ড্রোন কোন দেশের তৈরি মানুষ্যবিহীন ড্রোন, যা সম্প্রতি খবরের শিরোনামে এসেছে? রাইট অ্যান্সার হচ্ছে ইরান। রিসেন্টলি আমরা যদি দেখি, ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে যুদ্ধ হচ্ছে। ইরান তার আশেপাশে যে দেশগুলো আছে লাইক কাতার, কুয়েত, হ্যাঁ, বাহরাইন, UAE, সৌদি আরব, এই যে দেশগুলো যেখানে সৌদির বিভিন্ন অঞ্চল বা এই জায়গাগুলোতে যে সমস্ত আমেরিকান বেসগুলো আছে, আমেরিকান মিলিটারি বেস, তাদের র্যাডার সিস্টেম, সেগুলোকে ধ্বংস করেছে। আমরা রিসেন্টলি খবরের শিরোনামেও শুনেছি যে UAEর কোথায় একটা বেস, একটা খুব বড় র্যাডার সিস্টেম, যেটা $1 বিলিয়ন উপরে কিন্তু যার মূল্য, এরকম একটা র্যাডার সিস্টেম যেটা মধ্যপ্রাচ্যের সব থেকে বড় র্যাডার সিস্টেম আমেরিকার, সেটা কিন্তু ইরান ধ্বংস করেছে। তো সেখানে একটা খুব সস্তা ড্রোন কাজে এসেছে তাদের, এটা খুব সস্তা একটা ড্রোন, এই শাহিদ ড্রোন। এটা বেসিক্যালি ইউজ করা হচ্ছে ইসরায়েলের যে ইন্টারসেপ্টার যে মিসাইলগুলো আছে, যেগুলো তোমার হচ্ছে বিভিন্ন ড্রোন বা ইত্যাদি হামলা থেকে মানে ইসরায়েল বা আমেরিকাকে বাঁচাচ্ছে, সেই ড্রোনগুলো যে যে ইন্টারসেপ্টার যে মিসাইলগুলো আছে আর কি, হ্যাঁ, সেই মিসাইলগুলো অনেক দামি মিসাইল শাহিদ ড্রোনের থেকে। তো এই ড্রোনগুলো অ্যাকচুয়ালি ইউজ করা হচ্ছে যাতে আমেরিকার ওই মিসাইলগুলো স্টক ফুরিয়ে যায়। তো সেই কারণে অ্যাকচুয়ালি প্রচুর ইউজ করা হচ্ছে। এটা খুব লো কস্ট বাজেটের, হ্যাঁ, একটা ড্রোন, এটা 20 থেকে 25 লাখের মধ্যে এটা টাকায় কিন্তু তৈরি হয়ে যায়। তো দ্য শাহিদ ড্রোন ওয়াজ অরিজিনালি ডেভেলপড বাই ইরান, এটা ইরান ডেভেলপ করেছে। কিন্তু এই ড্রোন তোমরা জানো, এই ড্রোনটা কিন্তু রিবিল্ড করেছে আরেকটা কান্ট্রি, সেটা হচ্ছে USA। শাহিদ ড্রোন যেটা ইরানের ড্রোন, সেটাকে রিবিল্ড করেছে কি? সেটা হচ্ছে আমেরিকা রিবিল্ড করেছে। তো ব্যাপারটা হচ্ছে কি, এই শাহিদ ড্রোন খুব এফেক্টিভ একটা ড্রোন, যেটা আমেরিকা এবং ইসরায়েলের রিসেন্টলি মধ্যপ্রাচ্যে যে যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, সেটাতে তাদের কিন্তু বলতে গেলে এক কথায় জিনা হারাম করে রেখে দিয়েছে। তো মানে এরকম ড্রোন প্রচুর আছে ইরানের কাছে, অ্যান্ড সেই যুদ্ধকালীন পরিস্থিতিতে এটা কিন্তু ইউজ হচ্ছে, আর আমরা খবরের শিরোনামে এটা দেখেছি রিসেন্টলি। চলো এর পরের প্রশ্নতে আমরা আসি। এই প্রশ্নটি, 2025 সালে বিশ্বজুড়ে বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস বিভাগে কোন ভারতীয় বিমানবন্দর জয়ী হয়েছে? কোন ভারতীয় বিমানবন্দরকে বেস্ট বা বিশ্বজুড়ে বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস বিভাগে সেরা বিমানবন্দরের পুরস্কার দেওয়া হয়েছে? সেটি হচ্ছে ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর। ম্যাঙ্গালুরু আন্তর্জাতিক বিমানবন্দর এটি কর্ণাটকে অবস্থিত আছে, কর্ণাটকের ম্যাঙ্গালুরে অবস্থিত আছে। বলা হচ্ছে ম্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হ্যাজ বিন নেমড দ্য 2025 এয়ারপোর্ট সার্ভিসেস কোয়ালিটি, যেটাকে বলা হচ্ছে ASQ অ্যাওয়ার্ড জিতেছে, উইনার ফর দ্য বেস্ট এয়ারপোর্ট অ্যাট অ্যারাইভালস গ্লোবালি। তো এটা ASQ এর কিন্তু বেস্ট এয়ারপোর্ট অন অ্যারাইভাল বা অ্যাট অ্যারাইভাল পুরস্কারটা রিসেন্টলি জিতেছে। চলো নেক্সট প্রশ্ন দেখি। এটা সম্প্রতিকে গ্যাইল ইন্ডিয়া লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বা CMD হিসাবে নিযুক্ত হয়েছেন? গ্যাইল ইন্ডিয়া এই লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর বা CMD হিসাবে যিনি নিযুক্ত হয়েছেন তিনি হলেন দীপক গুপ্তা। দেখা যাক, শ্রী দীপক গুপ্তা অ্যাসুমড চার্জ অ্যাজ
চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর অফ গাইল। গাইল মিন্স কি? গাইল ইন্ডিয়া লিমিটেড বলতে বোঝানো হচ্ছে গাইল স্ট্যান্ডস ফর গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড। মানে এটা বুঝতে পারছো, গ্যাসের সাথে যুক্ত, প্রাকৃতিক যে গ্যাস সেটার সাথে যুক্ত। তো গ্যাস অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, সেটার কিন্তু রিসেন্টলি সিএমডি, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন দীপক গুপ্তা। এই যে গাইল, এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1984 সালে। সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত আছে এর। নেক্সট, দক্ষিণ কোরিয়ার 5% মডেল মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত? দেখো, এই প্রশ্নটা কিন্তু দেখে মনে হচ্ছে স্ট্র্যাটেজিকের কোনো প্রশ্ন, কিন্তু ব্যাপারটা হচ্ছে দক্ষিণ কোরিয়ার 5% মডেল, এটা আমাদের ভারত রিসেন্টলি অ্যাডপ্ট করেছে। 5% মডেল, এই মডেলটা নিয়ে আমরা রেলের ক্লাসে ডিটেলস আলোচনা করব। এখানে জাস্ট জেনে রাখো, এই মডেলটা অ্যাকচুয়ালি যুক্ত হচ্ছে জল সংরক্ষণ এবং ব্যবস্থাপনার সাথে। জল সঞ্চয়, জল সঞ্চয় জন ভাগিদারি বলে একটা স্কিম, এটার আন্ডারে হাউ কোরিয়াস 5% মডেল টার্নড ওয়াটার স্ক্যারসিটি ইনটু ওয়াটার সিকিউরিটি। আচ্ছা, সো বলা হচ্ছে জল সঞ্চয় যান ভাগিদারি কিভাবে কোরিয়ার 5% মডেল জলের অভাবকে জল সুরক্ষায় পরিণত করেছে। সো বেসিক্যালি এটা হচ্ছে জল সুরক্ষার সাথে যুক্ত, জল সংরক্ষণ ও ব্যবস্থাপনার সাথে যুক্ত। এটা কেন অ্যাডপ্ট করা হয়েছে, কি জন্য অ্যাডপ্ট করা হয়েছে? অবশ্যই জল সংরক্ষণের জন্য অ্যাডপ্ট করা হয়েছে, ঠিক আছে। ভারত রিসেন্টলি এটা কিন্তু গ্রহণ করেছে, এই দক্ষিণ কোরিয়ার 5% মডেল বা 5% মডেলটা, ঠিক আছে। এরপরেরটা, সম্প্রতি শ্রীলঙ্কার উপকূলে টর্পেডোর আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া ইরানি যুদ্ধজাহাজটির নাম কি? টর্পেডো কি জানো? টর্পেডো হচ্ছে জলের নিচ দিয়ে যাওয়া এক ধরনের মিসাইল টাইপের, এগুলোকে টর্পেডো বলা হয়। বিভিন্ন সাবমেরিন, তারপরে বিভিন্ন যুদ্ধজাহাজ, এগুলোকে ধ্বংস করার জন্য ইউজ করা হয়ে থাকে। তো সম্প্রতি শ্রীলঙ্কার উপকূল রেখায়, শ্রীলঙ্কার উপকূল থেকে বেশ কিছু দূরে, কিছু নটিক্যাল মাইল দূরে, মেবি 44 নটিক্যাল মাইলস দূরে, ইরানির একটা যুদ্ধ জাহাজ আমেরিকা ধ্বংস করেছে টর্পেডোর আঘাতে, এবং সেটার নাম হচ্ছে IRIS ডেনা। IRIS ডেনাটা কি একটু দেখি। ইরানিয়ান ওয়ারশিপ, ইরানের একটা যুদ্ধ বিমান, IRIS ডেনা ওয়াজ torpedoed by the US submarine just 44 nautical mile of, যেটাকে আমরা বলছি সাউদার্ন শ্রীলঙ্কা। 44 নটিক্যাল মাইল মানে হচ্ছে 81 কিলোমিটার প্রায়, ঠিক আছে। তো 81 কিলোমিটার বা 44 নটিক্যাল মাইল, 44 নটিক্যাল মাইল, সমুদ্রের দূরত্ব পরিমাপ করতে, জাহাজের গতিপথ পরিমাপ করতে আমরা কিন্তু নটিক্যাল মাইলের ইউজ করি। তো 44 নটিক্যাল মাইল মানে হচ্ছে প্রায় 81 কিলোমিটার দূরে শ্রীলঙ্কার যে কোস্ট লাইন আছে, শ্রীলঙ্কা থেকে দক্ষিণ দিকে ভারত মহাসাগরের দিকে 44 নটিক্যাল মাইল দূরে শ্রীলঙ্কা থেকে, সেখানে ইউএস এর একটা সাবমেরিন, তারা IRIS ডেনাটিকে ধ্বংস করেছে। এই IRIS ডেনা কি? অ্যাজ ইট ওয়াজ রিটার্নিং হোম ফ্রম নেভাল ড্রিলস হোস্টেড বাই ইন্ডিয়া। আমাদের ভারতে একটা নৌ মহড়া চলছিল, ঠিক আছে, একটা দ্বিপাক্ষিক নৌ মহড়া চলছিল ইরান এবং তোমার হচ্ছে ইন্ডিয়ার মধ্যে। সেই নৌ মহড়া থেকে এটা কিন্তু বাড়ি ফিরছিল বা ইরানে ফিরছিল, রিটার্ন করছিল, তখনই কিন্তু আমেরিকা এটার উপরে হামলা করে দেয়। ডুরিং দ্য মিলান বাইনিয়াল মাল্টিলিটারাল নেভাল এক্সারসাইজ, এটা হচ্ছে ইরান এবং ভারতের মধ্যে হয়ে থাকে, এটাকে বলা হয়ে থাকে মিলান, ঠিক আছে। মিলান হচ্ছে কি? মিলান হচ্ছে এক্সারসাইজটির নাম, এটা হচ্ছে বাইনিয়াল মাল্টিলিটারাল নেভাল এক্সারসাইজ, মানে একটা বাইনিয়াল মিন্স হচ্ছে 2 বছর অন্তর অন্তর যেটা হয়, দ্বিবার্ষিক যেটাকে আমরা বলতে পারি, দ্বিবার্ষিক বহুপাক্ষিক একটা ডিয়ার স্টুডেন্টস নৌ মহড়া। সরি, এটা আমি দ্বিপাক্ষিক বলেছি, মাফ করবে, এটা মাল্টিলিটারাল বা বহুপাক্ষিক, দ্বিপাক্ষিক নয়। তো মিলান হচ্ছে কি? মিলানটা হচ্ছে বিভিন্ন দেশের একটা বাইনিয়াল, একটা মানে দ্বিবার্ষিক একটা বহুপাক্ষিক নৌ মহড়া, সেখান থেকে এটা ফিরছিল। ইন্ডিয়ান প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু হ্যাজ পোস্টেড উইথ সয়েলার্স ফ্রম দ্য ডেনা। তো ডেনার যারা নাবিক ছিল, সয়েলার্স ছিল, তাদের সাথে আমাদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ছবিও পোস্ট করেছিল, কিন্তু আনফর্চুনেটলি এটার উপরে আমেরিকা হামলা করে দেয়। এবং বলা হচ্ছে এই যুদ্ধ জাহাজটি কিন্তু যুদ্ধের জন্য ছিল না, এটা জাস্ট দেশে ফিরছিল একটা জায়গা থেকে, ভারত থেকে একটা তোমার হচ্ছে মহড়া করে দেশে ফিরছিল, এটার কোনো উদ্দেশ্য আমেরিকাকে হামলা টামলা করা ছিল না। তবুও আমেরিকা কিন্তু এর উপরে হামলা করে দেয়, আর প্রচুর মানুষ সেখানে, মানে এই যারা জাহাজটার মধ্যে ছিল, হ্যাঁ, ডেনার মধ্যে, তারা সেই বিচ মহাসাগর বা পুরো ভারত মহাসাগরের মাঝখানে আটকা পড়ে, প্রচুর মানুষ তারা মারা গেছে। এবং আমরা যদি দেখি এখান থেকে তোমার বেশ কয়েকজনকে শ্রীলঙ্কান নেভি কিন্তু তাদেরকে
বাঁচিয়েছে বা তাদেরকে রিসিভ করেছে মহাসাগর থেকে, তাদেরকে রক্ষা করেছে, হ্যাঁ, শ্রীলঙ্কান নেভি। চলো এখান থেকে পরের আমরা প্রশ্নে আসবো অবশ্যই, কিন্তু তার আগে বলে রাখি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এখানেই আমরা শেষ করব। কয়টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল আজকে? 9টি কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তো 9টি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে চর্চা করলাম, আশা করব ক্লাসটি তোমাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের এই যে সেশনটা তোমাদের সাথে কন্টিনিউ রাখা যায় কিনা। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি তোমরা কিন্তু দেখছো না, ভিউজ কিন্তু দিন দিন ডাউনে যাচ্ছে। এরকম করলে কিন্তু আমার ক্লাস করাতে একদমই মন চায় না। মিনিমাম যদি স্টুডেন্টস তোমরা অ্যাটেন্ড না থাকতো একটা ক্লাসরুমে, তাহলে কোনো কিছু কিন্তু একটা শুরু করতে আমাদের টিম থেকেই একটা ক্লাস করতে অনেক খরচ হয়, অনেক তোমার হচ্ছে টাইম যায়, অনেক রিসার্চের প্রয়োজন হয়। তো সেই হিসাবে কিন্তু তোমরা ক্লাস দেখছো না। তো অবশ্যই সকলে প্রতিদিন ক্লাসে যুক্ত হবে এবং লাইক করবে। চলো TWS একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করবে। আর অ্যাজ ইউ যদি তুমি আমাদেরকে ফলো করতে চাও বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে, তো ফলো করতে পারো, ইনস্টাগ্রাম, ফেসবুক, হ্যাঁ, বিভিন্ন প্ল্যাটফর্মে আমাদেরকে ফলো করতে পারো। ভালো, চলো পরের প্রশ্নে আমরা আসি। যুগান্তর পত্রিকার প্রকাশককে। আচ্ছা, ভারতবর্ষে আর্লি 90s, মানে 1900 বা শতকের প্রথমের দিকে যদি আমরা দেখি, যুগান্তর পত্রিকা, এটা তোমার হচ্ছে প্রকাশিত হয়েছিল বাই দা ভূপেন্দ্রনাথ দত্ত। এই যুগান্তর পত্রিকাটা ছিল যুগান্তর দলের একটা আহ, মুখপত্র বলা যেতে পারে। যুগান্তর দলটা কি ছিল? এটা অনুশীলন সমিতি থেকে একটা আমরা বলতে পারি নতুন দল তৈরি হয়েছিল। অনুশীলন সমিতি ভেঙে, মানে বারীন্দ্র কুমার ঘোষ প্রথমে অনুশীলন সমিতির সদস্য ছিলেন, পরে কিন্তু এই যুগান্তর দলটা প্রতিষ্ঠিত হয় এবং 1906 সালে আমরা দেখব এখান থেকে তোমার যুগান্তর পত্রিকাও প্রকাশিত হচ্ছে। তো যুগান্তর পত্রিকা 1906-এ প্রকাশিত হয়। কে প্রকাশ করছে এটা? এটা প্রকাশক হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, প্রথম সম্পাদক ছিলেন এটা। ওকে, পরেরটা, পঞ্চশীল নীতির কথা কে বলেছেন? পঞ্চশীল নীতি কি? পঞ্চশীল নীতি হচ্ছে এটা ভারত এবং চীনের মধ্যে একটা নীতি। ঠিক আছে, ভারত এবং চীনের মধ্যে একটা নীতি হচ্ছে পঞ্চশীল নীতি। এই পঞ্চশীল নীতি ভারত এবং চীনের মধ্যে যে আন্তর্জাতিক সম্পর্ক, সেটা আরো ভালো এবং আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি করার জন্য একে অপরের সুষ্ঠুভাবে দেশের বাস করা, একে অপরের দেশে বাস করা, একে অপরের দেশে ইনভেট না করে, হ্যাঁ, তোমার কাজ তুমি করো, আমার কাজ আমি করি, এরকম একটা ব্যাপার। এটাকে আমরা পঞ্চশীল নীতি বলছি। এটা এসেছিল 1954 সালে পঞ্চশীল নীতি ঘোষণা করা হয়। এবং এই পঞ্চশীল নীতি অনুসারে আমরা যদি দেখি, এটা জওহরলাল নেহেরু এই কথাটা বলেছিলেন, এখানে ভুল অপশন আছে, জওহরলাল নেহেরু বলেছিলেন। দেখো, পঞ্চশীল নীতি বা চুক্তিটা কি একটু বলি। 5টা নীতির কথা এখানে বলা হয়। হ্যাঁ, আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্বের প্রতি পারস্পর শ্রদ্ধা। চীনের সার্বভৌমত্ব, তার উপরে ভারত কোনো কন্ট্রোল জমাবে না, আর আমাদের ভারতের উপরে চীন কোনো কন্ট্রোল জমাবে না। পরবর্তীতে এই সম্পর্ক চেঞ্জ হয়েছে আমরা যদি দেখি। হ্যাঁ, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে পারস্পরিক হস্তক্ষেপ করবে না, সমান পারস্পরিক সুবিধা কিন্তু প্রদান করবে একে অপরের, পারস্পরিক অনাক্রমণ, মানে আমি তোমাকে আক্রমণ করবো না, তুমি আমাকে আক্রমণ করবে না, এবং শান্তিপূর্ণ সহ অবস্থান। হ্যাঁ, একে অপরের শান্তিপূর্ণভাবে পাশাপাশি বাস করব। কিন্তু পরবর্তী সময় আমরা দেখেছি অনেক সময় বিভিন্ন ভারত এবং চীনের মধ্যে সমস্যা দেখা দিয়েছে। রিসেন্ট টাইমেও অনেক সমস্যা দেখা দিয়েছে। আমি উদাহরণস্বরূপ গালওয়ানকে ধরতে পারি। গালওয়ান সমস্যা বেশ কয়েক বছর ধরে চলছে। অরুণাচল প্রদেশ নিয়ে একটু চীনের সাথে সম্পর্ক খারাপ চলছে আমাদের। তো ব্যাপারটা হচ্ছে, পঞ্চশীল নীতিটা অ্যাকচুয়ালি এই সম্পর্কগুলো ঠিক করার জন্য আনা হয়েছিল। তো এটা এনেছিলেন জওহরলাল নেহেরু, আমাদের ভারতের তৎকালীন সময়ে প্রধানমন্ত্রী ছিলেন। চলো এরপরে, এটা লোকসভার স্পিকারের ভোটকে কি বলা হয়? লোকসভার স্পিকার তিনি ভোট কখন দিতে পারেন? তার ভোটটাকে বলা হয়ে থাকে নির্ণায়ক ভোট। মানে যখন লোকসভাতে ভোটাভুটি হয়ে থাকে, তখন লোকসভার ধরো 200 জন মেম্বার আছে, হ্যাঁ, 201 জন মেম্বার আছে আমি ধরলাম, ঠিক আছে, এখানে ধরলাম 201 জন মেম্বার আছে পুরো পার্লামেন্টে। হ্যাঁ, পার্লামেন্টে উপস্থিত আছে, তার ভিতরে 100 জন কোনো বিলের পক্ষে ভোট দিল, আর 100 জন বিলের বিপক্ষে ভোট দিল। ঠিক আছে, 1 মিনিট, এক্সকিউজ। ওকে, সো দুই দিকে আমরা যদি দেখি,
একশো একশো করে ভোট হয়েছে এবং এই সময়ে কোনো একটা দিকে বিলটা পাস করাতে হবে, তখন স্পিকার কিন্তু ভোট দিতে পারবে কোনো একটা দিক নির্ণয় করার জন্য। বিলটা পাস বা বাতিল হবে কি হবে সেটার জন্য কিন্তু তিনি ভোট দিতে পারেন, তার ভোটটা নির্ণয় করে। হ্যাঁ, তো এটাকে নির্ণায়ক ভোট বা কাস্টিং ভোট বলা হয়ে থাকে অনেক সময়। নির্ণায়ক ভোটটা অপশনে নেই, তাই কাস্টিং ভোট বলবো। কাস্টিং মানেই নির্ণায়ক। চলো পরেরটা, কোনটি নিউক্লিয় প্রোটিন? নিউক্লিয় প্রোটিন কোনটি? ক্যাপসিড। ক্যাপসিডটাকে তোমার হচ্ছে ক্যান্সারের কোষে থাকে, ঠিক আছে? সরি, ক্যান্সার বলছি, মাফ করবে, ভাইরাস, তাই না? ভাইরাস, মাফ করবে, ভুল বললাম। চলো উত্তর করো সকলে। সঠিক উত্তর হচ্ছে হিস্টোন। নিউক্লিয় প্রোটিনকে হিস্টোন বলা হয়ে থাকে। ক্যাপসিডটা আমি বললাম, এটা হচ্ছে তোমার ভাইরাসের আবরণীকে সাধারণত বলা হয়ে থাকে। ভাইরাসের আবরণীকে বলা হয়ে থাকে ক্যাপসিড। ক্রিস্টি থাকে মাইটোকন্ড্রিয়াতে। মাইটোকন্ড্রিয়াতে ক্রিস্টি থাকে। আর ট্রিপসিন হচ্ছে একটা এনজাইম, এটা একটা এনজাইম বা একটা আমরা বলতে পারি। চলো নেক্সট পরেরটা প্রশ্ন, কি উত্তর হবে? গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ কোন রাজ্যে অবস্থিত? ভারতের একটা খুব দুর্দান্ত ইম্পর্টেন্ট টাইগার রিজার্ভের মধ্যে পড়ে। রিসেন্ট টাইমে টাইগার রিজার্ভের মর্যাদা পেয়েছে, ভারতের 56তম, হ্যাঁ, টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র প্রকল্প এটা। তো 56তম টাইগার রিজার্ভ গুরু ঘাসিদাস তামর পিংলা টাইগার রিজার্ভ, এটা অবস্থিত আছে ছত্তিশগড় রাজ্যে। ইয়াওসাং উৎসবটি ভারতের কোন রাজ্যে পালিত হয়? ইয়াওসাং বলে ফেস্টিভ্যালটা, এটাকে ইয়াওসাং চেউরাওবাও বলা হয়ে থাকে। এটা মণিপুরের একটা বসন্ত উৎসবের মধ্যে পড়ে। হ্যাঁ, এটা একটা বসন্ত উৎসব আমরা বলতে পারি। যেমন ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে বসন্ত উৎসব বিভিন্নভাবে পালন করা হয়। ভারতবর্ষে বেশিরভাগ জায়গাতে আমরা দেখব বসন্ত উৎসবকে হোলি হিসাবে পালন করা হয়, কিন্তু পশ্চিমবঙ্গে আমরা দেখব দোল হিসাবে পালন করছি আমরা বসন্ত উৎসবকে অনেক সময়। তারপরে গোয়াতে শিখ মহোৎসব হিসাবে পালন করা হচ্ছে। তেমনি মণিপুরের বসন্ত উৎসব হচ্ছে ইয়াওসাং। রিসেন্টলি হোলি হলো না আমাদের ভারতে, হোলি পূর্ণিমা, তো তখন কিন্তু আমরা দেখলাম এটা, তাই তো, বসন্ত উৎসব হিসাবে। আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। আমি আমার যে হৃদয় বা আমার যে আত্মা, আমি আমার আত্মার ক্যাপ্টেন, আমি আমার মার্জিতেই আমার আত্মা চলবে, তাই তো? এটাই হচ্ছে কথাটা বলেছিলেন কে? বা একটা কবিতার অংশ, একটা কবিতার লাইন। এই কবিতাটা লিখেছিলেন আর্নেস্ট হেনলি। আর্নেস্ট হেনলি হচ্ছে একজন ব্রিটিশ বিখ্যাত একজন পোয়েট, একজন বিখ্যাত তিনি কবি, ব্রিটিশ কবি। তো তিনি লিখেছেন এই বিখ্যাত একটা কবিতা, যেখানে তার একটা লাইন আছে, উল্লেখযোগ্য লাইন, আই অ্যাম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। এই যে লাইনটা, এটা ডিয়ার স্টুডেন্টস ইনভিক্টাস বলে একটা কবিতা থেকে এসেছে। ইনভিক্টাস কবিতা, একটা কবিতা যেখানে এই লাইনটা আমরা পাচ্ছি। টোডা উপজাতি কোথায় বাস করে? টোডা উপজাতি নীলগিরি অঞ্চলের একটা উপজাতি হচ্ছে টোডা উপজাতি। এটা তামিলনাড়ু অঞ্চলে বাস করে থাকে। নীলগিরি অঞ্চল মানে তামিলনাড়ু অঞ্চলের আমরা কিছু অঞ্চলে দেখতে পাবো এদেরকে। তো টোডা উপজাতি দক্ষিণ ভারতের একটা উপজাতি। দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ কবে সংগঠিত হয়? দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ, ব্রিটিশ এবং মারাঠাদের মধ্যে খুবই উল্লেখযোগ্য কয়েকটা যুদ্ধ হয়, তার ভিতরে দ্বিতীয় ইঙ্গো মারাঠা যুদ্ধ শুরু হয়েছিল 1803 সালে। পশ্চিমবঙ্গের বেশিরভাগ মানুষ কোন ক্ষেত্রের সাথে যুক্ত? কমেন্ট বক্সে এটার উত্তর তোমরা জানাবে। তোমাদের আজকের বাড়ির কাজ আমি এটা দিয়ে রাখলাম। মানবদেহে দুগ্ধ নিঃসরণ করার সময় নিচের কোন হরমোন প্রধান ভূমিকা পালন করে? যখন কোনো স্ত্রী গর্ভবতী হয় তখন কিন্তু আমরা দেখব তার স্তনে দুগ্ধ আসে। তো এই দুগ্ধ উৎপাদনের জন্য একটা হরমোন প্রধানত ভূমিকা পালন করে থাকে। সেই হরমোনটার নাম কি? এস্ট্রোজেন, অক্সিটোসিন, নাকি প্রোজেস্ট্রন, নাকি নান কোনোটাই না?
চলো, সঠিক উত্তর হবে কি, এটা হচ্ছে অক্সিটোসিন, হচ্ছে একটা হরমোন যেটি দুগ্ধ নিঃসরণের সময় প্রধান ভূমিকা পালন করে থাকে দুধ উৎপাদনের জন্য। ভারতীয় পুরুষ টি-20 ক্রিকেট দলের অধিনায়ক কে? ভারতের পুরুষদের টি-20 ক্রিকেট দলের অধিনায়ক সূর্যকুমার যাদব। ভারতের সবচেয়ে বেশি হিরে উৎপাদিত হয় বা উৎপাদনকারী রাজ্য কোনটি? সবচেয়ে বেশি হিরে উৎপাদনকারী রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ রাজ্য। ভারতের সংবিধানে কতগুলি পার্ট বা অধ্যায় আছে? ভারতের সংবিধানে অধ্যায়, এই অধ্যায় দুটো আমরা পাই, একটা হচ্ছে মূল সংবিধানের একটা অধ্যায়। মূল সংবিধানে কি কি অধ্যায় আছে? মূল সংবিধানে অধ্যায় সংখ্যা ছিল 22টি, কিন্তু এটা বেড়ে বেড়ে বর্তমানে হয়ে গেছে 25টি, তাহলে বর্তমান সংবিধানে 25টি অধ্যায় আছে। নিচের কোনটি সূর্যের আলোতে বিষাক্ত গ্যাস ফসজিন উৎপন্ন করে? ফসজিন উৎপন্ন করে থাকে ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম ফসজিন উৎপন্ন করে। ফসজিনের সংকেতটা জেনে রাখো, COCl2, COCl2 হচ্ছে ফসজিন, বিষাক্ত একটা গ্যাস। এই গ্যাসটা উৎপন্ন করে কিসে? সেটা হচ্ছে উৎপন্ন করে থাকে ক্লোরোফর্ম, সূর্যের আলোর উপস্থিতিতে। নেক্সট হচ্ছে কৌলিন্য প্রথা কে প্রবর্তন করে? এটা আমাদের বাংলায় প্রবর্তিত হয়েছিল, বাংলায় প্রবর্তিত হয়। তো বাংলায় প্রবর্তিত হয় কৌলিন্য প্রথা। এই কৌলিন্য প্রথার প্রবর্তক ছিলেন বল্লাল সেন। কৌলিন্য প্রথার প্রবর্তককে বল্লাল সেন। নেক্সট, এটা নিম্নলিখিত কোনটি ছোঁয়াচে রোগ? এর ভিতরে কোনটি ছোঁয়াচে রোগ? যক্ষা একটা ছোঁয়াচে রোগ, তাই তো, এটা বায়ু দ্বারা বাহিত হয়ে থাকে, যক্ষা বা টিউবারকুলোসিস। যক্ষা যদি দেখা যায়, যক্ষা বা টিবি হচ্ছে কোথায় বাহিত হয়? এটা বায়ু বাহিত একটা রোগ, ব্যাকটেরিয়া ঘটিত বায়ু বাহিত রোগের মধ্যে পড়ে যক্ষাটা। আর বাকি রোগগুলো কি? ডায়াবেটিস, স্ট্রোক, এগুলো কি বায়ুবাহিত বা জলবাহিত ইত্যাদি? এগুলো কিন্তু ছোঁয়াচে রোগ নয়। ডায়াবেটিস সাধারণত কি হয়? ডায়াবেটিস সাধারণত হরমোনের কারণে হয়ে থাকে, বেশি মিষ্টি বা শর্করা খেয়ে ফেললে সাধারণত ডায়াবেটিস হয়ে থাকে, তাই তো। এছাড়া যদি দেখি স্ট্রোক, এটা সাধারণত উচ্চ রক্তচাপের কারণে হচ্ছে। আর হাঁপানি অবশ্যই এটা তোমার হচ্ছে শ্বাসজনিত একটা রোগ, এটা সাধারণত শ্বাস নালী ফুসফুসের রোগের মধ্যে পড়ে। সো অবশ্যই এখানে রাইট অ্যান্সার হচ্ছে যক্ষা, যেটা বায়ুর দ্বারা বাহিত হয়ে থাকে, এবং এই টিবি বা যক্ষাকে আমরা বলছি একটা ছোঁয়াচে রোগ। ছোট নাগপুর মালভূমি কোন শিলা দ্বারা গঠিত? ছোট নাগপুর মালভূমি পূর্ব ভারতে অবস্থিত একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। ব্যবচ্ছিন্ন মালভূমি। আচ্ছা, এই ব্যবচ্ছিন্ন মালভূমিটা ডেয়ার স্টুডেন্টস গঠিত হয়েছে গ্রানাইট এবং তার রূপান্তরিত রূপ নিস শিলা দ্বারা। তো গ্রানাইটের রূপান্তর শিলার নাম কি? নিস। গ্রানাইটই রূপান্তর হয়ে নিসে পরিণত হয়, আর গ্রানাইট নিস দ্বারা ছোটনাগপুর মালভূমি তৈরি। আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্বের কথা জানা যায়? আইহোল প্রশস্তি থেকে কার কৃতিত্ব জানতে পারে? দ্বিতীয় পুলকেশী। আইহোল প্রশস্তির লেখককে? একটু জেনে রাখো, আইহোল প্রশস্তির লেখক হচ্ছে রবি কীর্তি, হচ্ছে আইহোল প্রশস্তির লেখক। নেক্সট হচ্ছে দ্বিতীয় পুলকেশী হচ্ছে চালুক্য শাসক, চালুক্য বংশের শ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন, চালুক্য বংশের শাসক তিনি ছিলেন। চলো নেক্সট প্রশ্ন, এটা ভারতের নাগরিকত্ব আইন কবে পাস হয়? সিটিজেনশিপ অ্যাক্ট প্রথম কবে পাস হয়? প্রথম নাগরিকত্ব আইন
প্রথম নাগরিকত্ব আইন কবে পাশ হয়েছিল? এটা পাশ হয়েছিল 1955 সালে, প্রথম নাগরিকত্ব আইনটা পাশ হয়। এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। যারা ক্লাসে যুক্ত হয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে যে ক্লাসটি কেমন লাগলো। নেক্সট ক্লাসে তোমাদের সাথে আরও একটা কারেন্ট অ্যাফেয়ার্স চর্চার ক্লাস নিয়ে হাজির হব। দিস ইজ আরাবুল রহমান। ভালো থাকবে সকলে। আর আবার বলছি সকলকে, আমাদের বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে ফলো না করলে অবশ্যই ফলো করতে ভুলবে না। আর সকল যত স্টুডেন্টস আছো সকলকে বলবো TSS একাডেমি অ্যাপ ডাউনলোড করো। ভালো থাকবে। দিস ইজ আরাবুল রহমান। এতক্ষণ ছিলাম তোমাদের সাথে। বাই বাই, মাফ করবে।